হাই আমার প্রিয় ছাত্রছাত্রী, এখন আমি আলোচনা করতে চলেছি ক্যালকাটা ইউনিভার্সিটি, মানে যারা পড়াশোনা করছো এডুকেশন যাদের রয়েছে, যারা 4th সেমিস্টার অর্থাৎ GECC4, ঠিক আছে, তাদের সিলেবাস আর আইডিসি নিউ সেমিস্টার। আর আইডিসি আমি বলে দিয়েছি আমার কিছু ভিডিওতে যে ফার্স্ট এবং সেকেন্ড এবং থার্ড সেমিস্টারে আইডিসি যে সাবজেক্টই নাও না কেন সিলেবাস কিন্তু সেম। তো এখন আমি এডুকেশন নিয়ে অর্থাৎ কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো আমি আমার আগের ভিডিওতে প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করেছি, সিলেবাস নিয়ে আলোচনা করেছি, তোমরা দেখে নেবে। এখন আমি আলোচনা করতে চলেছি যে তোমার কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন, ঠিক আছে, যা উভয় সেমিস্টারের জন্যই কিন্তু ইম্পর্টেন্ট। দেখো, প্রথম যে প্রশ্নটা সেটা হলো কি, অন্তর্ভুক্তিমূলক শিক্ষা কাকে বলে? আচ্ছা, অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বলতে কি বোঝো? না, সমাজে বিপুল অংশের শিশুরা শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত, আর বঞ্চিত হওয়ার জন্য বিভিন্ন কারণ রয়েছে, বিভিন্ন প্রতিকূলতা রয়েছে। এই বঞ্চিত শিশুরা যাতে শিক্ষার ব্যাপারটা যাতে সুনিশ্চিত হয়, অর্থাৎ তারা যেন শিক্ষার আলোয় আলোকিত হতে পারে, তার জন্য এটা কিন্তু কোনো বিশেষ কর্মসূচি নয়, এটা কিন্তু কোনো বিশেষ কর্মসূচি নয়, এটা এমন একটা আদর্শ, এটা এমন একটা ধারণা যেখানে শিশুরা একটি নির্দিষ্ট স্থানে থাকবে এবং শিক্ষার্থীরা তার সামর্থ্য অনুযায়ী শিক্ষা পাবে। এখানে আরেকটা ব্যাপারটা বলতে পারো যে একই ছাদের তলায় সবাইকে সমবেতভাবে তাদেরকে শিক্ষা দেয়া হবে। তো এই অন্তর্ভুক্তি শিক্ষা হলো এমন একটা পথ যেখানে শিক্ষা ব্যবস্থা অবহেলিত সমাজের মূল যে একটা স্রোত, তার বাইরে এমন অনেক শিশুরা রয়েছে, তাদেরকে শিক্ষাদানের ব্যবস্থা করতে হবে এবং এর জন্য মূলত শিক্ষা গ্রহণ করার জন্য উপযুক্ত পরিবেশ এবং একসাথে সকল শিক্ষার্থী শিক্ষার সুযোগ করে দেওয়ার জন্য যে একটা পদ্ধতি, যে কৌশল, সেটা অবলম্বন করতে হবে যাতে তারা শিক্ষার আলোকিত হতে পারে, তাদের শিক্ষার ক্ষেত্রে তারা যেন উন্নতি লাভ করতে পারে। এটাই হচ্ছে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা। এখন আমি তোমাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তার আলোচনা করছি, ঠিক আছে। দেখো, প্রথম যে প্রশ্ন আলোচনা করছি সেটা হলো কি, অন্তর্ভুক্তিমূলক শিক্ষা কাকে বলে? এর প্রকৃতি আলোচনা করো, এর বৈশিষ্ট্য আলোচনা করো, এছাড়া সুবিধা। আর খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, অন্তর্ভুক্তিমূলক শিক্ষার ক্ষেত্রে বাধা প্রতিবন্ধকতা, তারা যে আজকে শিক্ষার আলোয় আলোকিত যে হতে পারছে না, তার বাধা বা প্রতিবন্ধকতাগুলো কি? নেক্সট হচ্ছে কি না, দৃষ্টি প্রতিবন্ধকতা, শ্রবণ প্রতিবন্ধকতা বলতে কি বোঝো, শ্রেণীবিভাগ, এদের কি করে বুঝবে, কি কি বৈশিষ্ট্য রয়েছে সেগুলো আলোচনা করো, আর কিভাবে তাদের শিক্ষার স্রোতে ফিরিয়ে আনা যায় সেটা আলোচনা করো। নেক্সট হচ্ছে কি না, সেরিব্রাল পালসি বলতে কি বোঝো? কি বললাম? সেরিব্রাল পালসি বলতে কি বোঝো এবং কি করে বুঝবে তার মধ্যে সেরিব্রাল পালসি রয়েছে, আক্রান্ত, এই রোগে আক্রান্ত, কি করে বুঝবে, তার বৈশিষ্ট্য, তার লক্ষণ আলোচনা করো এবং তাদেরকে কিভাবে শিক্ষার মূল স্রোতে ফিরিয়ে আনা যায় তা আলোচনা করো। নেক্সট হচ্ছে অটিজম। অটিজম বলতে কি বোঝো? অটিজম রোগে আক্রান্ত শিশুদের সমস্যা কি, প্রতিকারের উপায় আলোচনা করো। ডিসলেক্সিয়া বলতে কি বোঝো? ডিসলেক্সিয়া এই রোগে আক্রান্ত সমস্যা, এছাড়া তোমার এই সমস্ত রোগে আক্রান্ত শিশুদের ক্ষেত্রে শিক্ষক এবং পিতামাতার দায়িত্ব, তা আলোচনা করো। নেক্সট, ভিন্নতর সক্ষম ছাত্রছাত্রীর জন্য বাধামুক্তি পরিবেশ সৃষ্টিতে বিদ্যালয়ের কি ভূমিকা, তা আলোচনা করো। তপশিল জাতি কি? সামাজিক বৈষম্য থেকে রক্ষা পাওয়ার জন্য সংবিধানে কি কি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তাছাড়া তপশিল উপজাতি বলতে কি বোঝো? সামাজিক অনগ্রসর যে শ্রেণীর যে শিশুরা, তাদের কিভাবে তুমি তাদেরকে শনাক্তকরণ করবে এবং এই অনগ্রসতার কারণ আলোচনা করো। নেক্সট হচ্ছে সামাজিক অন্তর্ভুক্তকরণে শিক্ষার গুরুত্বপূর্ণ ভূমিকা, সামাজিক বহির্ভূতকরণের ভূমিকা বা শিক্ষার ক্ষেত্রে সম সুযোগে গৃহীত পদক্ষেপগুলি আলোচনা করো। শান্তি শিক্ষা, তার লক্ষ্য, তার উদ্দেশ্য, প্রকৃতি। শ্রেণীকক্ষে শান্তি শিক্ষা
প্রদান করার জন্য শিক্ষকের বিদ্যালয়ের কি ভূমিকা আলোচনা করো। বহু সাংস্কৃতিক শিক্ষার ব্যবস্থা ও তার বৈশিষ্ট্য আলোচনা করো। এছাড়া অন্তর্ভুক্তিমূলক শিক্ষা পরিকল্পনার জন্য কি কি পদক্ষেপ নেওয়া উচিত সেগুলো। নেক্সট হচ্ছে কি অন্তর্ভুক্তিমূলক শিক্ষার ক্ষেত্রে সমাজ গঠনের ক্ষেত্রে যে বিভিন্ন সংস্থা, সেই সংস্থার ভূমিকা আলোচনা করো, বা অন্তর্ভুক্তিমূলক শিক্ষার ক্ষেত্রে গণমাধ্যমের ভূমিকা কি, সংবাদপত্র, টেলিভিশন, এদের এই সমস্ত গণমাধ্যমগুলি কি ভূমিকা রয়েছে তা আলোচনা করো। তো আমি কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করে দিলাম যে এই টপিকের ওপরে তোমরা মোটামুটি রচনাধর্মী সংক্ষিপ্ত প্রশ্ন তোমরা তৈরি করে যাও। বেসিক কনসেপ্টটা তোমরা রাখো, তাহলে কোনো অসুবিধা হবে না। ঠিক আছে, তো চলো আমি 3টে প্রশ্ন তার উত্তর নিয়ে একটু আলোচনা করে দিচ্ছি। ঠিক আছে, প্রথম প্রশ্ন দেখো, অটিজম কাকে বলে, এর বৈশিষ্ট্য আলোচনা করো। অটিজম হলো এক প্রকারের স্নায়বিক অক্ষমতা যা স্বাভাবিক মস্তিষ্কের বিকাশকে ব্যাহত করে, অনুভূতিমূলক প্রকাশে, সামাজিক সম্পর্ক স্থাপনের ব্যবহারিকতায় সমস্যার সৃষ্টি করে। অন্যদিকে দ্য ইন্ডিভিজুয়াল উইথ ডিসেবিলিটিস এডুকেশন অ্যাক্ট, এতে বলা হয়েছে ভাষাগত এবং অন্যান্য সমন্বয়ের ক্ষেত্রে অটিজম এমন এক পার্থক্য নির্মাণ করে যা শিশুর শিক্ষাগত ক্ষেত্রে বিপুলভাবে ব্যাঘাত সৃষ্টি করে এবং সাধারণত হচ্ছে 3 বছর বয়সের পূর্বেই এটি প্রকাশিত হতে শুরু হয়। নেক্সট কি অটিজমের বৈশিষ্ট্য কি না, বয়স 3 বছর হওয়ার পরেই পূর্বেই অটিজমের বৈশিষ্ট্যগুলি প্রকাশিত হতে শুরু করে। জন্মের পরবর্তী সময় অটিজমের আক্রান্ত শিশুর ক্ষেত্রে যে সমস্ত লক্ষণগুলো থাকে সেগুলো দেখো। প্রথমত, না চোখাচোখি অর্থাৎ চোখের মাধ্যমে সম্পর্ক সাধনের ক্ষেত্রে অটিজম আক্রান্তদের সমস্যা হয়। অর্থাৎ চোখের মাধ্যমে সম্পর্ক স্থাপনের ক্ষেত্রে দৃষ্টিশক্তি ঠিক সেইভাবে ওদের সাপোর্ট করে না, তাদেরকে বিভিন্ন ক্ষেত্রে সমস্যার সৃষ্টি করে। দ্বিতীয়ত কি, বিভিন্ন বিষয়ে খুব স্বল্প আগ্রহ বা সম্পূর্ণ অনাগ্রহ তুমি দেখতে পাবে। তৃতীয়ত একই কাজ বারবার করতে দেখতে পাবে, যেমন ধরো একই অক্ষর বারবার লেখা, একই পাতা বারবার উল্টানো, একই বস্তু দিয়ে একই প্রকারের কাজকে বারবার করা, এই ধরনের কিছু। চতুর্থত শব্দ, স্পর্শ, বর্ণ, গন্ধ প্রভৃতি সম্পর্কে অতি উচ্চ অনুভূতি প্রবণতা অন্যের কাছে খুব স্বাভাবিক ব্যাপার বলেই মনে হয় এটা। পঞ্চমত অন্যের দিক থেকে অন্যের দিকে তাকানো অথবা অন্যের কথা শোনার ক্ষেত্রে একটা অনাগ্রহ দেখতে পাওয়া যায়, অতটা ওরা মন দিয়ে কিছু শোনে না। ষষ্ঠত অন্যের ব্যবহার, কথা বলা বা বোঝা, উচ্চারণ এবং কথা বলার ক্ষেত্রে ভাব প্রকাশের সমস্যা দেখা যায়। সপ্তমত কি, অভ্যাসের ক্ষেত্রে বিভিন্ন রকমের পরিবর্তনকে গ্রহণ করতে অক্ষমতা হয়। অষ্টমত কি না, কোনো বস্তুকে যদি অন্য ব্যক্তি চিনিয়ে দেওয়ার চেষ্টা করে তাহলেও তা বুঝতে না পারা। তো এই সমস্ত লক্ষণগুলো, এই সমস্ত বৈশিষ্ট্যগুলো অটিজম ধরো কোনো শিশুর মধ্যে যদি দেখতে পাওয়া যায় তাহলে এই সমস্ত বৈশিষ্ট্যগুলো তার মধ্যে থাকবে। ঠিক আছে, পরের প্রশ্ন। নেক্সট কোশ্চেন কি না, ডিসলেক্সিয়া কি, ডিসলেক্সিয়ার বৈশিষ্ট্য লেখো। ইন্টারন্যাশনাল ডিসলেক্সিয়া অ্যাসোসিয়েশন মতে ডিসলেক্সিয়া হলো এক প্রকারের শিখন অক্ষমতা যা মূলত জৈব স্নায়বিক কারণে ঘটে। শিশুদের ক্ষেত্রে এই সমস্যা বানান চিনতে, লিখতে, মনে রাখতে অসুবিধা হয়। আবিধানিক অর্থ অনুধাবনের অক্ষমতা স্পষ্ট হবে বা কোনো বিষয়ে পড়ে যাওয়া, পৃথকভাবে বর্ণের উচ্চারণ করা প্রভৃতির ক্ষেত্রে একটা ডিসলেক্সিয়া লক্ষ্য করা যায়। দ্য ওয়ার্ল্ড ফেডারেশন অফ নিউরোলজি 1968 খ্রিস্টাব্দ অনুযায়ী ডিসলেক্সিয়া হলো এক রকমের পঠন অক্ষমতা যার ফলে স্বাভাবিক শিক্ষাগত পরিবেশ এবং আর্থসামাজিক পরিপ্রেক্ষিত থাকা সত্ত্বেও শিশুরা শিখতে অক্ষম হয়। কিছু কিছু বৈশিষ্ট্য আছে, বৈশিষ্ট্যগুলো দেখো। প্রথমত, যে কোনো বিষয়ে পাঠের ক্ষেত্রে শিক্ষার্থীদের সমস্যা হয়, বেশিরভাগ ক্ষেত্রে তারা ভুল পাঠ করে। দ্বিতীয়ত, ঘটনাক্রম অনুসরণের ক্ষেত্রেও তাদের সমস্যা দেখা যায়। তৃতীয়ত কি না, কোনো বিষয়কে ডিকোড করার ক্ষেত্রে বিশেষভাবে সমস্যা তৈরি করে। চতুর্থত, স্বাভাবিক শিক্ষার্থীদের তুলনায় ডিসলেক্সিয়া আক্রান্তদের স্বল্পকালীন স্মৃতি দুর্বল হয়ে পড়ে। পঞ্চমত কি, বাক্যের বিন্যাসে বা জ্যোতিচিহ্নের ব্যবহারে সমস্যা দেখা দেয়। ষষ্ঠত, বানান ভুল করার প্রবণতা লক্ষ্য করা যায়। এছাড়া ডিসলেক্সিয়া আক্রান্তদের মধ্যে উচ্চারণে ভুল করার সমস্যা কিন্তু দেখতে পাওয়া যায়। আর শিক্ষার্থী বিভিন্ন অক্ষরকে উল্টে দেখে, যেমন ধরো ডব্লিউকে এম বা বিকে ডি হিসেবে তারা দেখে। এভাবে উল্টে দেখার একটা যে কোনো অক্ষরকে তারা উল্টে দেখার একটা তাদের মধ্যে প্রবণতা কিন্তু কাজ করে। এই হচ্ছে তোমার ডিসলেক্সিয়া। তার আমরা আলোচনা করলাম কি অটিজম কাকে বলে, এর বৈশিষ্ট্য কি, ডিসলেক্সিয়া কাকে বলে, এর বৈশিষ্ট্য কি। নেক্সট দেখো, সেরিব্রাল পালসির বৈশিষ্ট্য আলোচনা করো। না, সেরিব্রাল পালসি এক প্রকারের মস্তিষ্কের আঘাত বা
তোমার জন্মের পূর্বে পরিণত প্রাপ্ত মস্তিষ্কে আঘাতজনিত কারণেই কিন্তু ঘটে থাকে। তো বৈশিষ্ট্য কি? অলস হাত পা, খুব শিথিল বা খুবই শক্ত হাত পা, অনিয়মিত পেশি সংকোচন বা গ্রন্থিগুলি একত্রিত হয়ে যাওয়ার ফলে সঠিকভাবে নড়াচড়া না করতে না পারা, এর ফলে হাঁটা চলা, বসে থাকা, দাঁড়ানো কোনোটাই অবলম্বন ছাড়া কিন্তু সম্ভব হয় না, কিছু না কিছু অবলম্বন দরকার হয় তাদের। দ্বিতীয়ত ঠোঁট, জিভ বা মাড়ির প্রকৃতি ব্যবহারের ফলেই মানুষ কথা বলে, খায়, পান করে, কিন্তু এই সবই হলো কি না ওরাল মোটর হচ্ছে ফাংশন। একটি শিশু যে সেরিব্রাল পালসিতে আক্রান্ত তার কিন্তু ওরাল মোটর ফাংশন কিন্তু ঠিক মতন কাজ করে না, যার ফলে তারা কথা বলতে, চেবাতে, খেতে তাদের কিন্তু অসুবিধা হয়। তৃতীয়ত মাংসপেশির গঠনে অসামঞ্জস্য শিশুর হাত পা শরীর নড়াচড়াকে নিয়ন্ত্রণ করে। পেশির গঠনের এই অসামঞ্জস্যর জন্যই বাচ্চাদের হাত পা কুঁকড়ে থাকা, শিথিলভাবে থাকা, এগুলো কিন্তু বা হাত পা কাঁপতে থাকে, এগুলো লক্ষ্য করা যায়। চতুর্থত সেরিব্রাল পালসিস ভারসাম্য বা অঙ্গভঙ্গিকে ব্যাহত করে। যখন শিশুরা বিভিন্ন ভঙ্গিতে বসে তখন হচ্ছে ন্যাচারাল রেসপন্স করাটা খুবই স্বাভাবিক। সাধারণত সামনে পা ছড়িয়ে বসা একটা শিশু স্বাভাবিক অঙ্গভঙ্গি, কিন্তু সেরিব্রাল পালসিতে আক্রান্ত শিশুর পক্ষে এই ধরনের বসা কিন্তু সম্ভব নয়। পঞ্চমত, সাধারণভাবে শিশুরা তাদের হাতের সাহায্যে বসা, হাঁটা, পরবর্তীকালে নিজের কাজ নিজেরাই করতে শেখে, কিন্তু যদি একটি শিশু কারো সাহায্য ছাড়া বসতে বা দাঁড়াতে না পারে তখন সেটা সেরিব্রাল পালসির লক্ষণ বলে ধরা হয়। নেক্সট দেখো, সেরিব্রাল পালসিতে আক্রান্ত শিশুর মলমূত্র ত্যাগের সমস্যা সৃষ্টি হয়, কারণ পেশি বা অস্থি সঞ্চালনে আক্রান্ত শিশুরা মানে সমস্যা অনুভব করে। তাহলে আমরা তিনটে আলোচনা করলাম, একটা হচ্ছে অটিজম আলোচনা করলাম। সেখানে অটিজম আলোচনার মধ্যে আমরা দেখতে পেলাম যে অটিজম ব্যাপারটা কি না, অটিজম হচ্ছে এমন একটা স্নায়বিক অক্ষমতা যেখানে মস্তিষ্কের বিকাশমূলক ক্ষেত্রে একটা ব্যাহত হয়। তাদের মধ্যে খুব একটা মানে অনাগ্রহ দেখা যায়, বা তারা কথা বলা, উচ্চারণ, কথা বলার ক্ষেত্রে একটা ভাব প্রকাশের ক্ষেত্রে একটা সমস্যা দেখতে পাওয়া যায়। অটিজমে দেখলাম এটা। আর আমরা এছাড়া ডিসলেক্সিয়া দেখলাম। ডিসলেক্সিয়া শিশুদের ক্ষেত্রে দেখা যায় কি তারা শিক্ষণে একটা অক্ষমতা তাদের মধ্যে রয়েছে। তারা বিশেষ করে শিক্ষার্থীরা বিভিন্ন অক্ষরকে উল্টে একটা দেখে, যেমন WKM, BKD বললাম। এছাড়া সেরিব্রাল পালসির মধ্যে যেটা আমরা দেখতে পেলাম সেটা হচ্ছে কি না একটা মস্তিষ্কের ক্ষেত্রে একটা আঘাত, যেখানে তাদের ঠোঁট, জিভ, মাড়ি প্রকৃতি ব্যবহার মানে তো ঠিক মতন তাদের হয় না, বা তারা কথা বলার ক্ষেত্রে বা হাঁটা চলার ক্ষেত্রে বা দাঁড়ানোর ক্ষেত্রে তাদের কিন্তু কোনো অবলম্বন প্রয়োজন, তারা কিন্তু একা একা করতে পারে না, এবং অনেক ক্ষেত্রে তারা ভয়ে তারা গুটিয়ে থাকে, তারা কাঁপতে থাকে। তো এই সমস্ত লক্ষণগুলো কিন্তু দেখতে পাওয়া যায়। তো তিনটে প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, তোমাদের মধ্যে একটা কনসেপ্ট আশা করি হলো। ঠিক আছে, তো যদি ভালো লাগে ভিডিওটা তোমরা অবশ্যই কমেন্ট করো, লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। সবাই খুব ভালো থেকো, টাটা।